আসসালামু আলাইকুম। আহসান মঞ্জিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, যা বর্তমানে জাদুঘর। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নওয়াব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শেষ হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। আহসান মঞ্জিলে প্রবেশের জন্য সামনে টিকিট কাউন্টার পেয়ে যাবেন, এখান থেকে টিকিট কেটে নেবেন। অবশ্যই সিরিয়াল মেনটেন করে টিকিট কাটবেন। জনপ্রতি টিকিট 40 টাকা করে। 3 থেকে 12 বছর বয়স পর্যন্ত 20 টাকা। সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। তারপর সিরিয়াল ধরে ভিতরে ঢুকবেন, একজন আনসার গেটের মধ্যে থাকবে, তাকে টিকিট দেখাবেন, সে আপনার টিকিট চেক করে ভিতরে প্রবেশ করাবে। আর আপনার সাথে যদি কোনো ব্যাগ থাকে এখানে রেখে তারপর ভিতরে প্রবেশ করবেন। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে, সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এটা হচ্ছে আহসান মঞ্জিলের আগের এবং বর্তমান ফটো। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ এবং মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ চন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাঁকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। আহসান মঞ্জিলের সামনে পরিবারের সঙ্গে খাজা সলিমুল্লাহ। প্রবেশপথ এই দিকে, আর ভিতরে ভিডিও করা নিষেধ। ভিডিও করতে হলে আপনাকে পারমিশন নিয়ে নিতে হবে। আর ভিতরে গ্যালারির কোনো জিনিসপত্র হাতে টাচ করা যাবে না। শুরুতেই একজন সৈনিকের বর্মের ডিটেলস এখানে দেখতে পাবেন। 19বিংশ শতাব্দীর বর্ম এটি। আহসান মঞ্জিলের কারুকাজ ও সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আহসান মঞ্জিলের সংক্ষিপ্ত ইতিহাস, সংস্কার, পূর্ব ও পরবর্তী আলোকচিত্র ও পেইন্টিং প্রদর্শিত হচ্ছে। প্রাসাদ ভবনের সাথে জড়িত উল্লেখযোগ্য ঐতিহাসিক তথ্যাদি এখানে তুলে ধরা হয়েছে। এছাড়া আছে তারজালি কাচের তৈরি একটি প্রাসাদের মডেল। এছাড়াও আছে প্রাসাদে ব্যবহৃত কাঠগ্লাসের ঝাড়বাতি ও তৈজসপত্রের নমুনা। এই যে একটি সীমানা পিলার। প্রাসাদ ডাইনিং রুম, নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। এখানে আছে হাতির মাথার কঙ্কাল। প্রধান সিঁড়িঘর নিচতলা। বাংলার স্থাপত্য এরূপ বৈশিষ্ট্য মণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। এখানে প্রদর্শিত বর্শা, বল্লম, ঢাল, তলোয়ারগুলো আহসান মঞ্জিলের প্রাপ্য। এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার ডাক্তারি যন্ত্রপাতি। মুসলিম লীগ কক্ষ। এই বৃহৎ কক্ষটি নওয়াবদের সময় দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। বিলিয়ার্ড কক্ষ। সিন্দুক কক্ষ। ঢাকার নওয়াবদের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে জড়িত রেখে সাজানো হয়েছে।
নওয়াব পরিচিতি। ঢাকার নওয়াব পরিবারের স্বনামধন্য ব্যক্তিদের পরিচিতি এই গ্যালারিতে স্থান পেয়েছে। কোণার সিঁড়িঘর। এখানে নিচে এবং উপরে দুটি কক্ষ ছিল। দর্শক চলাচলের সুবিধার্থে তা ভেঙে কংক্রিটের সিঁড়ি তৈরি করা হয়েছে। এখানে থাকা বড় বড় আলমারি ও প্রদর্শিত তৈজসপত্রগুলো নওয়াব আমলের নিদর্শন। সে সময়ে বিভিন্ন খ্যাতনামা নবাবদের সময়কালে দেশ বরেণ্য রাজনীতিবিদ, সমাজসেবী, বুদ্ধিজীবী, সমাজ সংস্কার, কবি, সাহিত্যিকদের প্রতিকৃতি এখানে রাখা এবং অন্যান্য ব্যক্তিবর্গের তৈলচিত্র ছবি রয়েছে। নবাব সলিমুল্লাহর ছোটবেলা থেকে বিভিন্ন সময়ে আলোকচিত্র, নবাবের ব্যবহার্য ব্যক্তিগত ও অফিসিয়াল জিনিসপত্র। এগুলো হচ্ছে হাতির দাঁত দিয়ে তৈরি করা সামগ্রী। উপরে ওঠার জন্য রুমের ভিতর দিয়ে সিঁড়ি করা হয়েছে। প্রাসাদ ড্রয়িং রুম। আহসান মঞ্জিলে আগত নওয়াবের বিশেষ অতিথিদের এখানে অভ্যর্থনা জানানো হতো। প্রধান সিঁড়িঘর দোতলা। সাদা সিমেন্টের ভাস্কর্য, আলোকচিত্র ও খোদাই করা কাঠের সিঁড়ি, লাল গালিচার্য এবং ছাদে কাঠের অলংকৃত সিলিং। লাইব্রেরি কক্ষ। কক্ষটি ছিল নবাবদের ব্যক্তিগত প্রাসাদ লাইব্রেরি। নবাবদের অবদান। ঢাকায় পানীয় জলের ব্যবস্থা। নবাবদের ব্যবস্থা গ্রহণের পূর্বে ঢাকায় ফিল্টার করা পানীয় জল ব্যবহারের কোনো সুযোগ ছিল না। জনকল্যাণ মনা নওয়াব আব্দুল গনি ২.৫ লাখ টাকা ব্যয়ে ঢাকা শহরে ফিল্টার পানি কল স্থাপন করেন। দেশে বিদেশে জনকল্যাণমূলক কাজে ঢাকার নওয়াবদের অর্থদানের লিস্ট এখানে পেয়ে যাবেন। স্টেট বেডরুম। বিশিষ্ট ও রাজকীয় অতিথিদের বিশ্রামের জন্য এ প্রাসাদে স্টেট বেডরুম নির্দিষ্ট থাকত। নওয়াবদের অবদান। ঢাকায় বিদ্যুৎ ব্যবস্থা। ১৯০১ সালের পূর্বে ঢাকায় কোনো বৈদ্যুতিক বাতির ব্যবস্থা ছিল না। সন্ধ্যা নামলে সারা ঢাকা শহর ভুতুড়ে অন্ধকারে ছেয়ে ফেলত। বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা আহসান মঞ্জিল। দেশের দর্শনার্থী স্থানগুলোর মধ্যে একটি। প্রতিদিন উল্লেখযোগ্য হারে মানুষ আহসান মঞ্জিল দর্শনে আসে। আহসান মঞ্জিলে দেখা মিলে ভিনদেশিরাও। একসময় বসবাসরত নবাব এবং তার উজির, নাজির, সেনাপতিদের ব্যবহৃত পোশাক, ঢাল, তলোয়ার, কামানসহ বিভিন্ন অস্ত্র, থালা, বাসন, আসবাবপত্রসহ নানা রকম চোখ ধাঁধানো জিনিস রয়েছে আহসান মঞ্জিলে। কিন্তু দর্শনার্থীরা কতটুকু জানেন ঐতিহাসিক এই স্থান সম্পর্কে? বাংলাদেশের নাগরিক হিসেবে এই আহসান মঞ্জিল সম্পর্কে জানা দরকার। ২০০৩-এর গণনা অনুযায়ী আহসান মঞ্জিলে প্রায় ৩০ লক্ষ দর্শনার্থী পরিদর্শন করেন। সম্পূর্ণ আহসান মঞ্জিল দেখার জন্য অবশ্যই পর্যাপ্ত সময় নিয়ে ঘর থেকে বের হবেন। সম্পূর্ণ আহসান মঞ্জিল ঘুরে দেখার জন্য আপনার ২ থেকে ৩ ঘন্টার মতো সময় লাগতে পারে। এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার জন্য মাঝখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। এখানে ছোট্ট একটি ক্যান্টিন দেখতে পাবেন। এটা হচ্ছে অফিস ও অন্দরমহলের গ্যালারি। এই পাশে পুরুষ এবং মহিলা ওয়াশরুম পেয়ে যাবেন।
এটা হচ্ছে নামাজের স্থান। এখানে নামাজ পড়ে নিতে পারবেন। মহিলা এবং পুরুষ আলাদা আলাদা নামাজের স্থান আছে। অবশেষে আমরা বের হওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। আহসান মঞ্জিলের ইন এবং আউট গেট একই পাশে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ভিডিও এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।